রেকর্ড বৃষ্টিতে ডুবল পর্যটন নগরী কক্সবাজার। তলিয়ে অর্ধশত গ্রাম, পানিবন্দী হাজার হাজার মানুষ, চরম দুর্ভোগে পর্যটকরাও। বাজার দোকান দাম সব কিছু এখন দোকানও যে চলাফেরার জন্য যাতায়াতের অনেক কষ্ট হচ্ছে আর কি। আবার বাড়তেছে পানি, হোটেল থেকে বের হতে পারতেছে না ওইরকম। অল্প বৃষ্টিতে চট্টগ্রাম ও খুলনায় জলাবদ্ধতা, সাগরে লঘুচাপের প্রভাবে ফেনী, কুমিল্লা সহ 8 জেলায় প্লাবনের শঙ্কা। বৃষ্টি হলে মতো পানি এক কোমর পানি হয়ে যায়, অতিরিক্ত পানি, গাড়ি চালাতে কষ্ট। এখানে যে সুয়ারেজের লাইনগুলো আছে এগুলা কোনো কাজ করা হয় নাই। 10 থেকে 12 মিনিট বা 15 মিনিট বৃষ্টি হলেই মোটামুটি সব তলায় যায়। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। কাল ঢাকা আসছে উচ্চ পর্যায়ের মার্কিন প্রতিনিধি দল। ভারত হয়ে আসবেন লু। সম্পর্ক জোরদারের পাশাপাশি আলোচনায় গুরুত্ব পাবে দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়। গণ অভ্যুত্থানে ফ্যাসিবাদের পতন হলেও বিজয় নস্যাৎ করার ষড়যন্ত্র চলছে বললেন মির্জা ফখরুল। শনিবার শহীদ মিনার, রোববার নয়াপল্টনের সমাবেশ করবে বিএনপি। দেশে ফিরলেন আরব আমিরাতে। বিক্ষোভে অংশ নিয়ে ক্ষমা পাওয়া আরও 26 বাংলাদেশি। আবারও কাজে পাঠানোর ব্যবস্থা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান। এবং রাজধানীতে গ্যাসের জন্য হাহাকার, সংকটে বন্ধ 31 বিদ্যুৎ কেন্দ্র। বেড়েছে লোডশেডিং, আমদানি নির্ভর নীতি ঝুঁকিতে ফেলেছে জ্বালানি খাতকে মত বিশেষজ্ঞদের। রেকর্ড 501 মিলিমিটার বৃষ্টিতে ডুবে গেছে পর্যটন নগরী কক্সবাজার, যা এখনো পর্যন্ত ওই জেলার সর্বোচ্চ। বৃষ্টিতে হোটেল মোটেল জোনের পাশাপাশি পানি জমেছে অর্ধশত গ্রামের বসতবাড়িতেও। আর এতে চরম দুর্ভোগে পড়েছেন অন্তত 20,000 পর্যটক। এর মধ্যেই ভোরে সদর ও উখিয়ায় পাহাড় ধসে নিহত হয়েছেন নারী শিশুসহ 6 জন। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মাঝে। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। ভারী বৃষ্টিতে ডুবে আছে কক্সবাজার, চারদিকে শুধু পানি আর পানি। তলিয়ে আছে পর্যটন জোন কলাতলির হোটেল মোটেল এলাকা, সৈকতের লাবণী পয়েন্ট থেকে সুগন্ধা পয়েন্ট সহ বিভিন্ন এলাকা। একই সঙ্গে বৃষ্টিতে প্লাবিত হয়েছে টেকনাফ উখিয়ার অর্ধশত গ্রাম। পানিবন্দী হয়ে দুর্ভোগ পোহাচ্ছে 50,000-এর বেশি মানুষ। মৌসুমি বায়ুর প্রভাবে কক্সবাজারে গত 24 ঘন্টায় 501 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা এখন পর্যন্ত কক্সবাজারের সর্বোচ্চ বৃষ্টিপাত। এর আগে 467 মিলিমিটার বৃষ্টিপাত হয় 2015 সালে। ঘরবাড়ি বাজার দোকান দাম সব কিছু এখন দোকানও যে চলাফেরার জন্য যাতায়াতের অনেক কষ্ট হচ্ছে আর কি। গতকালকে আমি সারা রাত ঘুমাতে পারি নাই, ঘরের মধ্যে পানি এক বেত হয়ে গেছে। এখন রোডের মধ্যে গাড়িগুলো এখন চলাচল করতে পারছে না। ঘোরার জন্য আসছিলাম এখানে, ওইরকম ঘুরতে পারতেছি না। থাকার ইচ্ছা ছিল আরো কয়েকদিন, এখন আজকে ব্যাক যাবো আবার ঢাকা। অফিস থেকে শুরু করে রেস্টুরেন্ট সবকিছুতেই। এদিকে মাত্র 1 ঘন্টার বৃষ্টিতে তলিয়েছে খুলনা নগরীর বিভিন্ন সড়ক। গত 5 বছরে জলাবদ্ধতা নিরসনে 350 কোটি টাকা ব্যয় হলেও এর কোনো সুফল পায়নি নগরবাসী। অন্যদিকে চট্টগ্রাম নগরীতেও থেমে থেমে বৃষ্টি আর জোয়ারের পানি প্রবেশ করায় ডুবে যায় নিচু এলাকা। এদিকে লঘু চাপের প্রভাবে চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লা, ফেনী সহ 8 জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সড়কে আটকে আছে পানি, ভোগান্তিতে পড়েছেন মানুষ। শুক্রবার দুপুরের পর থেকে চট্টগ্রাম নগরীতে থেমে থেমে বৃষ্টি হয়। এতে বিভিন্ন নিচু এলাকায় সৃষ্টি হয় জলাবদ্ধতা। অন্যদিকে জোয়ারের পানি প্রবেশ করায় আগ্রাবাদ, সিডিএ আবাসিক, 2 নম্বর গেট সহ বিভিন্ন এলাকায়ও সৃষ্টি হয় জলাবদ্ধতা। ছুটির দিনে যারা ঘর থেকে কাজের জন্য বের হন তাদের পড়তে হয় বিড়ম্বনায়। নালা নর্দমা পরিষ্কার না করা এবং জলাবদ্ধতা নিরসনে বিভিন্ন সংস্থার চলমান প্রকল্প দীর্ঘদিনেও শেষ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন নগরবাসী। বৃষ্টি হলে মতো পানি এক কোমর পানি হয়ে যায়। এই ফোটা বৃষ্টিতে আগ্রাবাদ অবস্থা এরকম। এখানে যে সুয়ারেজের লাইনগুলো আছে এগুলা কোনো কাজ করা হয় নাই। একটু বৃষ্টিতে সম্পূর্ণ আবাসিক এলাকা ভবন ভেসতে যায়, মানুষের চলাফেরা খুবই কষ্ট হয়।
বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত টানা বৃষ্টি হয় খুলনায়। পানি জমে যায় নগরীর বিভিন্ন সড়কে। বৃষ্টির পানি আটকে থাকায় শান্তিধাম মোড়, টুটপাড়া, বাইতিপাড়া, স্যার ইকবাল রোড, শামসুর রহমান মোড়, পিটিআই মোড় সহ বিভিন্ন এলাকায় সড়কে হাঁটু পর্যন্ত পৌঁছে যায় পানি। ইঞ্জিনে পানি প্রবেশ করায় বিকল হয় অনেক যানবাহন। ভোগান্তিতে পড়েন মানুষ। নগরীর জলাবদ্ধতা নিরসনে গত 5 বছরে 350 কোটি টাকা ব্যয় হলেও অল্প সময়ের বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন নগরবাসী। 10 থেকে 12 মিনিট বা 15 মিনিট বৃষ্টি হলেই মোটামুটি সব তলায় যায়। ট্রেনের আসলে সমস্যা তো, যার কারণে এই পানিগুলো বেশি থাকে সবসময়ের জন্য। ইঞ্জিনের ভিতরে পানি চলে গেছে, এই জন্যই আমার গাড়ি আর স্টার্ট হচ্ছে না। হাঁটা চলা করতে অসুবিধা হচ্ছে। আরও এই বৃষ্টি পানিতে অনেক ময়লা আবর্জনা থাকে, সেই ক্ষেত্রে যাদের বিভিন্ন অ্যালার্জি বা সমস্যা আছে তাদের হতে পারে চুলকানি সহ। রিক্সা ভাড়াটা আছে সেটা তো অবশ্যই ডাবল হয়ে যাচ্ছে। অ্যাম্বুলেন্স যারা আছে, যে অসুস্থ রোগী যারা আছে, তাদের হাসপাতালে যাওয়ার যে সমস্যাটা হচ্ছে, এতে তো অনেক রোগীর জীবনও চলে যেতেছে। লঘুচাপের প্রভাবে চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লা ও ফেনী সহ 8 জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সাহাল আব্দুল্লাহ আলভি, সময় সংবাদ। এবার অন্য প্রসঙ্গ। কাল ঢাকা আসছে উচ্চ পর্যায়ের মার্কিন প্রতিনিধি দল। দলের নেতৃত্বে থাকবেন মার্কিন অর্থ দপ্তরের সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান। এদিকে ভারত হয়ে ঢাকায় আসবেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সম্পর্ক জোরদারের পাশাপাশি আলোচনায় গুরুত্ব পাবে দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠন হওয়ার পরে প্রথমবার বাংলাদেশ সফরে আসছে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো প্রতিনিধি দল। যুক্তরাষ্ট্রের রাজস্ব দপ্তরের ডেপুটি আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নিউম্যানের নেতৃত্বে 6 সদস্যের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল শনিবার 2 দিনের সফরে ঢাকায় আসবেন। এছাড়া প্রতিনিধি দলে রয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু ও ইউএসএইডের এশিয়া বিষয়ক উপসহকারী প্রশাসক অঞ্জলি কৌর। এর মধ্যে লু ঢাকায় আসবেন ভারত হয়ে। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, 2 দেশের সম্পর্ক জোরদার হবে এ সফরে। পাশাপাশি আলোচনায় গুরুত্ব পাবে নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়। উচ্চ পর্যায়ের এ দলের সঙ্গে বহুমাত্রিক আলোচনা হবে বলে জানায় পররাষ্ট্র দপ্তর। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সদস্যরা আগামী রোববার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এবং অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেউদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এদিন দুপুরে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলটির সদস্যরা পররাষ্ট্র সচিবের সঙ্গে মধ্যাহ্ন ভোজে অংশ নেবেন। বিকেলে প্রতিনিধি দলের নেতা যুক্তরাষ্ট্রের রাজস্ব দপ্তরের ডেপুটি আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নিউম্যান বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের সঙ্গে বৈঠকও করবেন। ছাত্র জনতার অভ্যুত্থানে রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে যুক্তরাষ্ট্র প্রতিনিধি দলের এ সফর বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। শেখ হাসিনা সরকারের গুম, খুন, নির্যাতনের বিরুদ্ধে যারা দেশে থেকে প্রতিবাদ জানিয়েছেন, তারাই আসল বীর বলে মন্তব্য করেছেন সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী। প্রায় 1 দশক নির্বাসনে থাকার পর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে সংবর্ধনা অনুষ্ঠানে তিনি কথা বলেছেন। অনুষ্ঠানে বিএনপির মহাসচিব বলেছেন, মুশফিকুল ফজল আনসারী আমাদের হিরো। গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের পতন হলেও বিজয় নস্যাৎ করার ষড়যন্ত্র এখনও চলছে বলে জানান মির্জা ফখরুল। এদিকে গণতন্ত্র দিবসকে উপলক্ষ করে শনিবার শহীদ মিনার ও রোববার নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি। বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন, নির্বাচন নিয়ে জালিয়াতি এবং কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা নিয়ে সাবেক আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বিদেশে যারা সোচ্চার ছিলেন, তাদের মধ্যে অন্যতম সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী। প্রায় 1 দশক নির্বাসনে থাকার পর যুক্তরাষ্ট্র থেকে বৃহস্পতিবার দেশে ফেরেন আনসারী। শুক্রবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে তার সংবর্ধনার আয়োজন করা হয়। এ সময় বন্ধু, সহকর্মী, ভক্ত ও অনুরাগীদের ফুলের শুভেচ্ছা আর ভালোবাসায় সিক্ত হন তিনি। এ সময় আনসারী বলেন, যারা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লড়াই করে নতুন বাংলাদেশ উপহার দিয়েছেন, তারা দেশের বীর সন্তান। যারা প্রত্যেকে বাংলাদেশে থাকা এবং বাংলাদেশের থেকে মুক্ত মতের চর্চা করা, এটি ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ, সবচেয়ে বড় বীরত্ব। এই বীরত্ব যারা দেখিয়েছে তারাই বীর শ্রেষ্ঠ।
মুশফিক ফজল আনসারীকে হিরো হিসেবে অভিহিত করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, গণ অভ্যুত্থানের মাধ্যমে গড়ে ওঠা জাতীয় ঐক্য নষ্ট করার ষড়যন্ত্র চলছে, রুখে দিতে থাকতে হবে ঐক্যবদ্ধ। মুশফিক এবং মুশফিকের সঙ্গে আরো অনেকে এই দেশে থাকতে পারেনি এই ফ্যাসিবাদী হাসিনার অত্যাচারের নির্যাতনের কারণে। তারা লড়াই করেছে বাইরে গিয়ে, আমরা লড়াই করেছি ভেতরে, এবং বিজয় অর্জন করেছি আমাদের ছাত্র জনতার যে একটা অভূতপূর্ব গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে। কিন্তু এই বিজয় তখনই আপনার সুসংগত হবে যদি আমরা এটাকে ধরে রাখতে পারি। আমাদের যে ঐক্য সৃষ্টি হয়েছিল সেই ঐক্যকে যে আমরা অটুট রাখতে পারি। আজকে খুব সুপরিকল্পিতভাবে এই ঐক্যকে বিনষ্ট করবার একটা চক্রান্ত চলছে, সেটাকে আমাদেরকে আবার রুখে দিতে হবে। এদিকে শুক্রবার সকালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নামে দায়ের করা মিথ্যা মামলার প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন দলটির নেতারা। এ সময় দেশবিরোধী ষড়যন্ত্র ও ছাত্র জনতার আন্দোলনে গণহত্যার জন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচারের দাবি জানানো হয়। 16 বছরে বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অসংখ্য নেতা কর্মীরা জেলখানায় যে নির্যাতনের শিকার হয়েছে, বিএনপির অফিসে ঢুকে অস্ত্র রেখে আমাদেরকে মামলা দিয়েছে। জনাব স্বরাষ্ট্র উপদেষ্টা, বিনয়ের সহিত অনুরোধ করি, তাদেরকে আইনের আওতায় আনা, মানুষকে একটু দেখান যে এরাই অত্যাচারী, এরাই ক্ষমতা লিপ্সু, এরাই শেখ হাসিনার ডাইন হাত। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে 14 ও 15 সেপ্টেম্বর দুদিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। শনিবার শহীদ মিনার এবং রোববার নয়াপল্টনে সমাবেশ করবে দলটি। সেখানে প্রধান অতিথি হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি সংযুক্ত থাকবেন বলে জানিয়েছেন নেতারা। 14 সেপ্টেম্বর বিকেল থেকে সন্ধ্যার পর পর্যন্ত। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। দেশে ফিরেছেন সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভে অংশ নিয়ে ক্ষমা পাওয়া আরও 26 বাংলাদেশি। দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তারা। দ্রুত আবারও কাজে পাঠানোর ব্যবস্থা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন প্রবাসীরা। এর আগে 14 জনকে ফেরত আনা হয়েছিল। মিছিল করার কারণে আমার প্রবাসীদের কারাবরণ করা হয়েছে, কারো 10 বছর, আবার কারো 25 বছর সাজা দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা সরকারকে ধন্যবাদ জানাই, ডক্টর ইউনূস স্যারকে। বন্দিত্ব থেকে মুক্তি পেয়ে দেশে ফিরলেও জমানো অর্থ সঙ্গে নিয়ে আসতে পারেননি বলে জানান প্রবাসীরা। এজন্য আবারও তাদেরকে প্রবাসের কাজে ফেরত পাঠানোর ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানান তারা। একটা ফুল আর এই যে ড্রেস আর একটা মোবাইল ফোন ছাড়া দ্বিতীয় কিছুই আমার সাথে আনতে পারিনি। এখন যে আমি অন্য দেশে যাব, ওই ব্যালেন্সটাও আমার কাছে নাই। আমি তো একদম নিঃস্ব হয়ে গেছি। 3-4 লাখ দামের ওই যে ওইখানে মাল রয়েছে, আবার আমার একটা গাড়ি 20,000 দামের এখন অনেকের অ্যাকাউন্টে আছে, যারা অ্যাকাউন্ট থেকে টাকা উঠাতে পারে না। তো সরকার যদি আমাদের যে নেক্সট যাবার জন্য আবার একটা সুযোগ করে দিতে, তাহলে আমরা অনেক খুশি হব। এর আগে 7 সেপ্টেম্বর দেশে ফেরত আনা হয় 14 বাংলাদেশিকে। ছাত্র জনতার গণ আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে গত জুলাইয়ে আরব আমিরাতে বিক্ষোভ করেন প্রবাসী বাংলাদেশিরা। এতে করে 57 জনকে গ্রেফতার করে 3 জনকে যাবজ্জীবন সহ 54 জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেন দেশটির আদালত। 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলে তাদেরকে দেশে ফিরিয়ে আনার প্রচেষ্টা চালান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে 3 সেপ্টেম্বর আরব আমিরাতের প্রেসিডেন্ট তাদের সাজা মওকুফ করে দেশে ফেরত পাঠানোর ঘোষণা দেন। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। একদিকে গ্যাস সংকট, তার উপর লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন। বিশেষজ্ঞরা বলছেন, আগের সরকারের আমদানি নির্ভর নীতি ঝুঁকিতে ফেলেছে জ্বালানি খাতকে। রক্ষণাবেক্ষণ শেষে 3.5 মাসেও সামিটের এলএনজি টার্মিনাল সচল না হয় তীব্র সংকটে এই খাত। গ্যাসের অভাবে বন্ধ দেশের অর্ধেক সার কারখানা, 31 বিদ্যুৎ কেন্দ্র, জনজীবনের পাশাপাশি যার নেতিবাচক প্রভাব পড়ছে শিল্প কারখানায়। ফারুক রবিনের রিপোর্ট। রাজধানীর তেজগাঁওয়ের 7 রাস্তা মোড় এলাকা, যেদিকে চোখ যায় গ্যাসের জন্য ঠাঁই দাঁড়িয়ে সারি সারি গাড়ি। গরমে হাঁসফাঁস অবস্থা, তবু অপেক্ষা ঘন্টার পর ঘন্টা। আর এটি এখন দেশে জ্বালানি পরিস্থিতির প্রতীকী রূপ। 4টা পাম্প ঘুরে আসছে এখানে, একটা পাম্পে কমপক্ষে 1.5 থেকে 200 গাড়ি আছে। ঘন্টার পর ঘন্টা আমরা রাস্তায় পড়ে থাকি গ্যাসের জন্য। প্রেসার নাই, 100, 120, 30, আগে ছিল 180, 200 প্রেসার ছিল। কেবল যানবাহনই নয়, অন্যান্য খাতেও সংকট তীব্র। চাহিদার তুলনায় অর্ধেক গ্যাসও যোগান দেওয়া যাচ্ছে না সার কারখানায়। এতে দেশে বর্তমানে 6 সার কারখানার 3টিরই উৎপাদন বন্ধ।
একই অবস্থা বিদ্যুতের ক্ষেত্রেও। বর্তমানে দেশে বেড়ে চলা লোডশেডিং এর অন্যতম কারণ গ্যাসের তীব্র সংকট। বিদ্যুৎ কেন্দ্রগুলোতে চাহিদার বিপরীতে গ্যাস দেয়া যাচ্ছে মাত্র 38% মতো। ফলে কেবল গ্যাসের অভাবেই বন্ধ 31 বিদ্যুৎ কেন্দ্র। একই চিত্র শিল্প কারখানাতেও। 30 থেকে 40% আমাদের উৎপাদন নাই, ডিউ টু দ্য লো প্রেশার অফ গ্যাস অ্যান্ড লো সাপ্লাই অফ গ্যাস। বর্তমানে দেশে গ্যাসের চাহিদা ধরা হয় 4000 মিলিয়ন ঘনফুট, কিন্তু সরবরাহ ঘুরপাক খাচ্ছে 2500 থেকে 2600 মিলিয়ন ঘনফুটের ঘরে। রক্ষণাবেক্ষণের কারণে 3.5 মাস ধরে বন্ধ সামিটের ভাসমান টার্মিনাল। ফলে এলএনজি থেকে মিলছে স্বাভাবিকের তুলনায় 300 মিলিয়ন কম গ্যাস, যা তীব্র করছে সংকট। পেট্রোবাংলা জানাচ্ছে আবারও উৎপাদনে ফিরছে সামিটের এলএনজি টার্মিনাল। সপ্তাহখানেকের মধ্যেই পরিস্থিতি উন্নতি হওয়ার আশায় সংস্থাটি। বিশেষজ্ঞরা মনে করেন দেশীয় উৎসে গুরুত্ব না দিয়ে আমদানি নির্ভর নীতি দিন দিন ঝুঁকিপূর্ণ করে তুলছে জ্বালানি খাত। নিজস্ব অনুসন্ধান এবং উৎপাদনের দিকে বাংলাদেশের জাতীয়ভাবে জোর দেওয়া উচিত, সেটা কখনোই সেই রকম জোর পায়নি। সেই ডেভেলপমেন্টটা যদি হয় তাহলে যে ঘাটতিতে পড়ার মতো অবস্থা সিচুয়েশন হয় না। বিশেষজ্ঞরা বলছেন গ্যাস অনুসন্ধান কার্যক্রম গতিশীল করার কোনো বিকল্প নেই, না হলে আগামীতে আরও তীব্র হতে পারে সংকট। গ্যাস সংকট যেন পিছু ছাড়ছেই না। কখনো কখনো পরিস্থিতির কিছুটা উন্নতি হয় বটে, তবে চাহিদা আর যোগানের মধ্যে যে বিস্তর ফারাক রয়েছে তাতে খুব একটা হেরফের হয় না। এমন অবস্থায় সংকটের টেকসই সমাধানে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে পাড়ি দিতে হবে আরও অনেক পথ, এমনটি মনে করেন এ খাতের বিশেষজ্ঞরা। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে তীব্র লোডশেডিংয়ের কবলে দেশের উত্তরাঞ্চল সহ বিভিন্ন এলাকার মানুষ। কোথাও 9 থেকে 10 ঘন্টাও থাকছে না বিদ্যুৎ। আবার প্রচণ্ড গরমে বারবার লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন। ব্যাহত হচ্ছে কারখানার উৎপাদন কার্যক্রম। দ্রুত বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক করতে অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি জানিয়েছেন গ্রাহকরা। 20 ঘন্টার মধ্যে আমাদের 9 থেকে 10 ঘন্টার বিদ্যুৎ থাকে না, এতে আমাদের পড়াশোনা ব্যাঘাত ঘটে। আমরা কলেজে গিয়েও আমরা বিদ্যুৎ পাই না। বিদ্যুৎ ও বয়স্করা অসুস্থ হয়ে যাচ্ছে এবং বিভিন্ন হাসপাতালে বিভিন্ন ক্লিনিকে তারা অহরহ ভর্তি হচ্ছে। 1 ঘন্টা যদি বিদ্যুৎ থাকে তাহলে হয়তো 2-3 ঘন্টা আমরা বিদ্যুৎ পাই না। বাসা বাড়িতে ফ্রিজের যে মালামাল আছে এগুলো নষ্ট হয়ে যাচ্ছে। দিনের মধ্যে অনেকক্ষণ কারেন্ট থাকে না, এই আসে এই চলে যায়। আমার দোকানে 2টা লাইন, একটা গেলে একটা থাকে, কিন্তু এখন 2টার মধ্যে লাইন থাকে না। আমাদের পশু পাখির দোকান, এখন বিদ্যুৎ না থাকলে এই পশু পাখি তো মারা যাচ্ছে। বিদ্যুৎ বিল দিতেছি ঠিকই, কিন্তু আমাদের যে বিল দিতেছি সেই পরিমাণে আমরা বিদ্যুৎ পাইতেছি না। সন্ধ্যার পরের থেকে মোটামুটি রাত্র 9টা পর্যন্ত একটানাই বিদ্যুৎ থাকে না। 24 ঘন্টা 3-4 ঘন্টা ঘরে থাকে, আর বাকি সময় নাই, রাত্রের ঘুম হারাম। আমাদের ভ্যানের ব্যাটারি, অটোর ব্যাটারি, রিক্সা চালক আমরা, আমাদের ব্যাটারি টিকতেছে না, আমরা বিদ্যুৎ পাচ্ছি না ঠিকভাবে। অনেক আইটেম থাকে, এগুলো রাখতে পারি না আমরা। মানুষের শরীরে ইনসুলিন দেয়, খুব জিল্লতি। বাসায় বাচ্চা কাচ্চারা ভালোভাবে পড়াশোনা করতে পারে না, গরমে অতিষ্ঠ হয়ে যায়। আমরা বড়রাই সহ্য করতে পারতেছি না, বাচ্চারা তো আরো বাড়ির করুণ অবস্থা হতে। সব পক্ষের মতামত নিয়ে বাংলাদেশ পুলিশের সংস্কার আনা হবে। ব্রিটিশ আমলের আইন আর মান্ধাতার আমলের ধ্যান ধারণা বাদ দিয়ে কিভাবে জনবান্ধব পুলিশ হতে পারে সেই দিকে নজর দেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ প্রশাসন সংস্কার কমিশনের প্রধান সফররাজ হোসেন। জুলাই বিদ্রোহে বাংলাদেশ পুলিশ যে ভূমিকা অবতীর্ণ হয় তেমনটা যাতে ভবিষ্যতে আর কখনো না ঘটে তা নিশ্চিত করার কথাও বলেছেন সাবেক আমলা। আতিকুর রহমান তমালের রিপোর্ট। চিন্তা করা যায় না যে আমার দেশের পুলিশ আমার দেশের ছাত্রদেরকে গুলি চালাচ্ছে, তাও এত নির্মমভাবে, হেলিকপ্টার থেকে গুলি চালাচ্ছে। আজকে সেই নির্মমতার গল্প কিন্তু পুরো পৃথিবী জানে, এবং পুরো পুলিশ বাহিনীকে এমনভাবে ব্যবহার করা হয়েছে যে আজকে পর্যন্ত এই নতুন সরকার আসার পরেও কিন্তু এই পুলিশ আত্মবিশ্বাসের সাথে দাঁড়াতে পারছে না। কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন সাবেক আমলা সফররাজ হোসেন। 2003 থেকে 2007 পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ছিলেন তিনি। বাহিনীটিতে সংস্কারের জন্য সব পক্ষের সঙ্গে আলোচনার ভিত্তিতে কাজ করার আশা তার। প্রায় 30-32 বছর চাকরি করছি পুলিশের সঙ্গে, যেটুকু আমার অভিজ্ঞতা আছে আমি একই সঙ্গে চেষ্টা করবো যে পুলিশের রিফর্মসের মাধ্যমে যাতে দেশের এবং জনগণের সবাই মিলে আলোচনা করে আপনাদের সাথে পরামর্শ করবো, স্টেক হোল্ডার তাদের সাথে কথা বলেই আমরা একটা সুপারিশ তৈরি করবো। 1-1.5 মাসে যেটা হয়েছে এটা যেন ভবিষ্যতে যাতে না হয় এটা আমরা চেষ্টা করবো।
ইতিমধ্যেই বাহিনীতে পদোন্নতি পেয়েছেন শতাধিক কর্মী। এসপি পদে বদলি হয়েছে 50টি জেলায়। বিভিন্ন পদে হয়েছে রদবদল। আলোচনায় আছে লোগো, পোশাক বদলেরও। কিন্তু শুধু ব্যক্তির বদল আর বাহ্যিক পরিবর্তন নয়, পুলিশের পুরো কাঠামোয় পরিবর্তন চায় বাংলাদেশ। হাতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। অর্জিত স্বাধীনতা কেউ নস্যাৎ করতে চাইলে ছাত্র জনতা রুখে দাঁড়াবে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। বিকেলে পঞ্চগড়ের মকবুলার রহমান সরকারি কলেজের বটতলায় ছাত্র নাগরিকের সঙ্গে মতবিনিময় সভায় কথা বলেন তিনি। এ সময় সার্জিস আরও বলেছেন, পঞ্চগড়কে সব সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছে। পঞ্চগড় থেকে ঢাকা যেতে রেলপথে ট্রেনের বগির পরিবর্তে নসিমনের বগি দেওয়া হয়েছে। এদিন আন্দোলনে নিহতদের পরিবারের সঙ্গেও সাক্ষাৎ করেছেন সমন্বয়ক সার্জিস। মত বিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়ক তারিকুল ইসলাম, রাকিব রানা মাসুদ, জহির রায়হান সহ 11 সদস্যের প্রতিনিধি দল। এই পঞ্চগড়ের ভাইরা ভারতের সীমান্ত যাওয়ার আগেই গুলি খেয়ে বিএসএফের গুলিতে মরতে হয়। পঞ্চগড়ের মানুষ কি নিজের ভূমিতে থেকে গুলি খাওয়ার জন্য জন্মগ্রহণ করেছে? এই প্রত্যেকটি গুলির বিচার ওই ফ্যাসিস্ট হাসিনা করতে পারেনি। আমরা পঞ্চগড়ের মানুষ স্পষ্ট ভাষায় বলতে চাই, ওই খুনি হাসিনা থেকে শুরু করে যারা এই বিচারগুলো করতে চায়নি, যারা ভারতের সেবা দাস হিসেবে ছিল, যারা ভারতের সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক বেঁধেছিল, তাদের বিচার করতে হবে। পবিত্র ঈদে মিলাদুন্নবী আগমন উপলক্ষে রাজধানীতে বের করা হয় জশ্নে জুলুস। গণভবন, আসাদ গেট হয়ে শোভাযাত্রাটি কাদরিয়া তৈয়বিয়া কামিল মাদ্রাসা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। নাতে রাসূল, দরুদ সালাম এবং নারায়ে রিসালাত স্লোগানে মুখর রাজধানী। মুসলিমদের মুক্তির দিশারি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্মরণেই এই বিশাল আয়োজন। জাহিলিয়াতের যুগে মানবতা যখন ঘোর অন্ধকারে, ঠিক তখনই সৃষ্টিকুলের জন্য মহান আল্লাহ তাআলা প্রেরণ করেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তার আগমনে মানবতা ফিরে পায় নতুন এক জীবন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের এই পবিত্র দিনটি উদযাপন উপলক্ষে বাংলাদেশ সহ বিভিন্ন দেশে পালিত হয় জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী। আঞ্জুমানে রাহমানিয়া আহমাদিয়া সুন্নিয়া ট্রাস্টের উদ্যোগে বরাবরের মতো এবারও রাজধানীতে আয়োজন করা হয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রা। জশ্নে জুলুস মোহাম্মদপুর থেকে গণভবন, আসাদ গেট হয়ে কাদেরিয়া তৈয়বিয়া কামিল মাদ্রাসা প্রাঙ্গণে এসে শেষ হয়, যেখানে অংশ নেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা ধর্মপ্রাণ মুসল্লিরা। ঈদকে উদযাপন করার জন্য পুরো বিশ্ববাসীকে, আমাদের মুসলমান ভাইদেরকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। নবীজির 41তম বংশধর হযরত শাহজালাল তাজিল্লাহুল আলী এই মিছিলের এই জুলুসের নেতৃত্ব দিচ্ছেন। আমরা অত্যন্ত গর্বিত। যারা এই আল্লাহর ওলির মাজারকে ভেঙে দিয়েছে, ওই দুর্বৃত্তকারীদেরকে অনতি বিলম্বে আইনের আওতায় আনুক। 1974 সালে বাংলাদেশে সর্বপ্রথম এই জশ্নে জুলুসের আয়োজন করা হয়। এবার ছিল তার 51তম আয়োজন। মেহেদী হাসান, সময় সংবাদ, ঢাকা। পণ্য পরিবহনের ঢাকা চট্টগ্রাম মহাসড়কে চাপ কমাতে নৌপথ ব্যবহারের সম্ভাবনা থাকা সত্ত্বেও তা কাজে লাগানো হয়নি। অথচ ঢাকা ভিত্তিক পণ্য ডেলিভারি নিতে কেরানীগঞ্জের পানগাঁও টার্মিনাল যেমন সচল রাখা হয়েছে, তেমনি কন্টেইনার পরিবহনের অনুমতি পেয়েছে অন্তত 12টি প্রতিষ্ঠান। এ অবস্থায় আগামী রোববার জাহাজ মালিকদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। স্বাক্ষর ত্রিপুর ছবিতে কমলদের রিপোর্ট। চলতি বছরের আগস্ট মাসের ভয়ঙ্কর বন্যায় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক দিয়ে যানবাহন চলাচল বন্ধ ছিল 20 দিনের বেশি। এই সময়ে পণ্যবাহী হাজার হাজার ট্রাক, কাভার্ড ভ্যান এবং কন্টেনারবাহী লরি যেমন রাস্তায় আটকা পড়েছিল, তেমনি বিপর্যয় নেমে আসে আমদানি রপ্তানি বাণিজ্যে। অথচ মহাসড়ক এড়িয়ে নৌপথে ঢাকার পানগাঁও কন্টেনার টার্মিনালে এসব পণ্য পৌঁছানোর সুযোগ থাকা সত্ত্বেও নানা জটিলতার কারণে তা কাজে লাগানো যায়নি। ল্যান্ডলর্ড পদ্ধতিটাকে ছেড়ে দিতে হবে,
হিসেবে ছেড়ে দিলে এই পানগাঁও টার্মিনালটা কিন্তু ওয়ার্কেবল হয়ে যাবে। তখন একটা ইনকেস আমার রেল বন্ধ হয়ে গেলে, আমার যদি রোড বন্ধ হয়ে যায়, কিন্তু আমার রিভার বন্ধ হবে না কোনো। চট্টগ্রাম বন্দর থেকে ঢাকার পানগাঁও রুটে সরাসরি কন্টেনার পরিবহন শুরু হয় 2013 সালে। এর মধ্যে 2017-18 অর্থ বছরে কন্টেনার পরিবহন পৌঁছে যায় 20,000-এর ঘরে, আর 2022-23 অর্থ বছরে সব রেকর্ড ছাড়িয়ে 35,771 টিওস কন্টেনার পরিবহন হয়। এই রুটে কন্টেনার পরিবহন বাড়াতে নেওয়া হয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের অনুমতি। তারপরও গতি না আসায় আগামী রোববার পানগাঁও কন্টেনার টার্মিনালে জাহাজ মালিকদের সঙ্গে জরুরি বৈঠকে বসতে যাচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এই বিষয়টাকে আগ্রহী করার জন্য কি প্রণোদনা দেওয়া যায় বা কিভাবে ব্যবসায়ীদেরকে আগ্রহী করা যায় এই পানগাঁওটাকে যেন ফুললি ইউজ করে। এরই মধ্যে 12টি প্রতিষ্ঠান কন্টেনার পরিবহনের অনুমতি পেল। বর্তমানে মাত্র 3টি প্রতিষ্ঠানে 60টি জাহাজ কন্টেনার পরিবহন করছে। কস্ট রিলেটেড ইস্যু, ফ্রেট রিলেটেড ইস্যুস এবং আদার যে চ্যালেঞ্জগুলো আছে, এইসব কারণে শিপিং লাইনগুলো যেমন পানগাঁওয়ের ব্যাপারে ইন্টারেস্টেড না, একইভাবে কনসাইনিরাও কিন্তু ইন্টারেস্টেড না। চট্টগ্রাম বন্দর পানগাঁও রুটে চলাচলের জন্য অনুমতি পাওয়া প্রতিটি জাহাজে 280 থেকে 300 কন্টেনার পরিবহনের সক্ষমতা রয়েছে। সড়কপথের চাপ কমাতে এই নৌপথের কোনো বিকল্প নেই, এমনটি বলছেন বন্দর ব্যবহারকারীরা। চট্টগ্রাম বন্দর থেকে কমল দে, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। রেকর্ড বৃষ্টিতে ডুবল কক্সবাজার, পানিবন্দী হাজার হাজার মানুষ। কাল ঢাকা আসছে উচ্চ পর্যায়ের মার্কিন প্রতিনিধি দল। ভারতে আসবেন লু। সম্পর্ক জোরদারের পাশাপাশি আলোচনায় গুরুত্ব পাবে দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়। এবং গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের পতন হলো, বিজয় নস্যাৎ করার ষড়যন্ত্র চলছে বললেন মির্জা ফখরুল। শনিবার শহীদ মিনার, রোববার নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি। এই ছিল রাতের সময়, সঙ্গেই থাকুন সময়।